পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে বললেন, অসীমা, এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি। এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি। ছোট্ট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে। কম্পিউটার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে। দুটি মাত্র আসন, পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা। পুরন্দরের মুখখানা ফর্সা ও একেবারে গোল, প্রায় চাঁদের মতন। তাঁর চোখের মণি দুটো নীল। তার বয়স 50-এর কাছাকাছি। বৃষ্টিবিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তাঁর নাম। সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন। এজন্য তাঁর প্রশংসা যত হয়েছে, নিন্দেও হয়েছে প্রায় ততটাই। মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয়। কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ছড়িয়েছেন। সেই দেশে এবার বৃষ্টি কম হবে। একে মেঘচুরি বলা যায়। রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘচুরি আইন করে বদলানো দরকার। অসীমার বয়স 27। আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সেই ইতিহাস নিয়ে গবেষণা করে। পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন। সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয়। অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল। সেই আলোচনা সভায় কার্পভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘচোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান। যখন তিনি চোখ মেললেন, তখন তিনি দেখলেন তাঁর মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি। সে তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই। তিনি বিয়েও করেননি। বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তাঁর সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, তুমি কে? অসীমা বলেছিল, আপনি আমায় চিনতে পারবেন না, কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি। তার একটি ভাই ছিল ঠিকই, কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে 25 বছর আগে। সেই ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। অসীমা বলেছিল, আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি। তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন। বিয়ে করেছিলেন একটি এস্কিমো মেয়েকে। তিনিই আমার মা। আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন। মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি। তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার নানা রকম রহস্য দেখাচ্ছেন। ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে। অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকতো সেই জায়গাটাও দেখা হয়ে গেছে। সেখানে অবশ্য এস্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশনড বাড়ি উঠেছে। পুরন্দর চৌধুরী বললেন, নিচের দিকে তাকিয়ে দেখো। ওটা কি দেখছো বলতে পারো? অসীমা বলল, দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড়। চূড়ার বরফের ওপর রোদ পড়েছে বলে সত্যিই সোনার মতন ঝকঝক করছে। ওই পাহাড়টার নাম জানো? অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানি। সে বলল, আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে, তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন। তার পাশেই যে কুয়াশার ঢাকা হ্রদ, তার নাম লেকস রিভার। বাহ! এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না। সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে, কিন্তু তুমি মুখ খুলতে পারবে না। ব্যাটা কার্পভ কিভাবে জব্দ হয় এবার দেখো। অসীমা মৃদুভাবে বলল, বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আর একজনকে জব্দ করা। বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু। আমাকে মেঘচোর বলে? এত সাহস! আমি আমি অন্যায়টা কি করেছি? সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায়। সাইবেরিয়ায় অত বরফ, সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে? অসীমা বলল, কিন্তু একবার এরকম শুরু করলে
তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে, তখন সে দেশের মানুষের কি অবস্থা হবে? আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না। যাকগে, সে কথা পরে। তুমি তো ইতিহাসের ছাত্রী। পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো? এটা ঠিক ইতিহাসের বিষয় নয়, প্রাগৈতিহাসিক ব্যাপার। তবু আমি এটা জানি, শেষ হিমযুগ শেষ হয়েছিল ১৩,০০০ বছর আগে। ঠিক বলেছ। এই লেক্স রিভার তৈরি হয়েছিল সেই সময়ে। মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে। আবার আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনের মাথায় গিয়ে আবার বরফ হয়ে যায়। এই সাইকেল চলছে। যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায়, আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয়। ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো। আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো? ৯৫,০০০ কিউবিক মাইল। তার মধ্যে ৮০,০০০ কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে। আবার ঠিক ৮০,০০০ কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে। আর মাত্র ১৫,০০০ কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ, জীবজন্তু, গাছপালা সব বেঁচে আছে। প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসেব। কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, সুতরাং মানুষের জন্য বৃষ্টি বেশি দরকার। আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে দেখছো লেক্স রিভার, এখানে একটা মজার ব্যাপার ঘটছে। এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না, কিছুটা কম ফিরে আসছে। অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকোচ্ছে। আমি হিসেব করে দেখেছি, এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরও ১০,০০০ বছর লাগবে। আপনি কি করে জানলেন ঠিক ১০,০০০ বছর লাগবে? অঙ্কের হিসেব। তুমি পৃথিবীর যে কোনো পাহাড়, নদী, পুকুর, খালবিলের কাছে আমায় নিয়ে যাও, আমি অঙ্ক কষে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে। এই অঙ্ক আমার চেয়ে ভালো কেউ আর জানে না। কার্পভও কিছুটা জানে, তবে তবে আমার চেয়ে কম। আমি তো ইতিহাস পড়ি, অঙ্ক আমার মাথায় ঢোকে না। ইতিহাসেও তো অঙ্ক লাগে, অবশ্য সাধারণ যোগ বিয়োগ। আচ্ছা, ইতিহাসের ছাত্রী, তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো? সেটা কোথায় ছিল বলো তো? এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয়। আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা। অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, এখনও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক। আমি যদি বলি এই লেক্স রিভারের তলাতেই চাপা পড়ে আছে? সেটা ১০,০০০ বছর পরে জানা যাবে। পুরন্দর চৌধুরী হা হা করে হেসে উঠলেন। ছোট্ট একটা মশলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন। তুমি একটা নেবে নাকি? অসীমা একটা লবঙ্গ নিল। পুরন্দর চৌধুরী বললেন, তুমি আর আমি কেউই তো ১০,০০০ বছর বাঁচব না। ততদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ। ১০,০০০ বছর তো দূরের কথা, আমি ১০ বছরও অপেক্ষা করতে রাজি নই। অসীমা চোখ বড় বড় করে বলল, তাহলে আপনি কি এই লেকটা খুঁজে দেখতে চান? এর তো প্রায় সবটাই বরফে ঢাকা। পুরন্দর মাথা নেড়ে বললেন, খোঁড়াখুঁড়ি তো তোমাদের কাজ, আমি জল নিয়ে কারবার করি। জল কি খুঁড়তে হয়? এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে, এটা অপ্রয়োজনীয়, তাই না? কোনো মানুষ এখানে আসে না। ১০,০০০ বছর ধরে লেকটা নিজে নিজে শুকোতোই। অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয়? এত বড় লেকটা শুকোবেন কি করে? সেই জল ফেলবেন কোথায়? মেঘ করে ছড়িয়ে দেব। সেই মেঘ কার্পভের দেশে পাঠিয়ে দেব। ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে। এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না? কি আর হবে, সাইবেরিয়ায় বড় জোর ১ ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল,
আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। এত বড় লেক শুকিয়ে ফেলা যায় নাকি? বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। তোমাকে আরেকটি ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা ছোট, কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট। 10 লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ একটু একটু করে কমে গিয়েছিল। এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে, মাঝে মাঝে এই ধরো 10-15 হাজার বছর পরে। আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসেবে খুব বেশি হলে 2.2, অতি সামান্য। কিন্তু তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1000 ফিট উঁচু। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য। অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করব কেন? আমি ভাবছিলুম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন। না না, এসব ঠাট্টার ব্যাপার নয়। এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয়। সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের ওপর নির্ভর করত। এখন এখন মানুষই তা পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসঙ্গে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। সে কথা জানি। এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? হ্যাঁ, আমিও সব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী। আমার আবিষ্কার সব সময় মৌলিক। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই। এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা। শুধু তুমি থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি আমি নিশ্চিহ্ন করে দেব মাত্র 5 মিনিটে। সত্যিই কি তা সম্ভব? এক্ষুনি দেখতে পাবে। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে, তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? আমরা আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়া পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিও করতে পারি। যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো। এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের উপর দিয়েই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়। কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না? তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি। আমি হব আকাশের দেবতা ইন্দ্র। আমার নাম পুরন্দর। তার মানে জানো তো? যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না, তা নয়। আপনি 95,000 কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফিরিওয়ালার মতো ঘুরছেন, আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, বৃষ্টি নেবে, বৃষ্টি নেবে। এটা ভাবতেই কীরকম মজা লাগছে। তুমি ঠিকই বলেছ, এটা মজারই ব্যাপার। আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না। আমি তো মেঘের ব্যবসাদার নই, মানুষের ক্ষতি করতেও চাই না। শুধু ওই কার্পভ আমাকে মেঘ চোর বলেছে। ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো, এই নাও ধার শোধ। সাইবেরিয়ার কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে ভাসিয়ে দেয়? সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই,
কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কী হবে আর তা বলা যায় না। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয়। অবশ্য আমার যতদূর ধারণা, আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের উপর ভেঙে পড়ল, তাহলে সেই শহরের অবস্থা কি হবে? এরকম জলভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না। মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়। এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটি ফাইবার গ্লাসের বাক্স বের করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল। সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন, এটা দেখছ অসীমা, এটা আমার নিজের তৈরি। মার্কারির সঙ্গে আরও 11টা ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয়। এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে। তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না। দেখো, বাতাসে যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করেছে। সেই জন্যেই এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হয়। অসীমা হাত দিয়ে দেখল সত্যি বলটা বেশ গরম। পুরন্দর বললেন, আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার 5 মিনিটেই এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটারই বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে। তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কিনা। দুরকম আবিষ্কারই হবে, কি বলো? অসীমা জিজ্ঞেস করল, আমরা মেঘলোকের ওপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখব কি করে? দেখতে পেলে তো হলো। আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে? না 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 না, এর ধ্বংস নেই। এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে। সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে। এইবার তাহলে শুরু হোক। অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করে বলল, পুরন্দর চৌধুরী, ওই বলটাকে আপনি এবার ওই এয়ার টাইট বাক্সে ঢোকান। এবার আমাদের ফিরে যেতে হবে। দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বলল, হে কি অসীমা, তুমি তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন? আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না। প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে। ডক্টর কার্পভের ওপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন। ওটা ওটা সরিয়ে রাখো, ওটা সরিয়ে রাখো। 5 মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি। তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইঝি হিসাবে। আমি আপনার ভাইঝি নই, হ্যাঁ? আমি কার্পভের মেয়ে। আমার মা বাঙালি মেয়ে। তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে? তুমি একটা স্পাই। ঠিক মিথ্যা বলিনি। আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন। সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে, অন্য দেশের মেঘ আনার দরকার নেই। তুমি তুমি আমার একটা এমন যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও? তুমি আমার ওপর গুলি চালাও, আমাকে মেরে ফেলো, তবু আমি এই গোলাটা এই হ্রদে ফেলবই। আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল। অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল। পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল, ওটা খুলবেন না, তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব। আমি আমি এটা বাইরে ছুঁড়বই। ছুড়ুন তাহলে, কিন্তু জানালা টানালা খুলবেন না। এই সকেটের মধ্যে ফেলুন। নিচে পরপর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বার করে দেবে। তার মানে কি বলছো? জানালা খুলবো না কেন? ডক্টর পুরন্দর চৌধুরী, আপনি আবহাওয়া বিজ্ঞানী। আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নই, কম্পিউটারেরও আমার বিশেষ আগ্রহ আছে। আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম। কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে এসেছে। লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনার বলটা ছুঁড়লেও লেকে পড়বে না। বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না? পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। সেই সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সব বুদ্ধি! বায়ুমণ্ডলের বাইরে
তাঁর অ্যালয়টা অকেজো। অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে, তারপর বলল, ওটা মহাশূন্যেই থাক, তাহলে আর কোনোদিন জলের ছোঁয়া পাবে না। পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক।